প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই আয়োজন। আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ সেন্টু, মানিকগঞ্জ 1 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সম্মানিত খন্দকার পরিবারের সন্তান ডক্টর আকবর হোসেন বাবুর সাথে খোলামেলা কথা বলতে আজকের এই আয়োজন। মানিকগঞ্জ 1 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য গুরুত্বপূর্ণ একটি আসন, যথা নিউ দৌলতপুর শিবালয়। এই আসনে বারবার ধানের শীষে নির্বাচিত হওয়া বিএনপির প্রাক্তন মহাসচিব মরহুম খন্দকার দেওয়ার হোসেনের অবদান এবং জনপ্রিয়তা ও রাজনৈতিক দূরদর্শিতা আজও রাজনীতির ময়দানে আলোচিত। আজ সেই কিংবদন্তি নেতাবলী সন্তান বিএনপির রাজনীতিতে সরাসরি সক্রিয় হয়েছেন। তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, জেলা বিএনপির বর্তমান অবস্থা, দলীয় প্রস্তুতি ও ভবিষ্যৎ নেতৃত্বের বিষয়ে কথা বলবেন। আমাদের সঙ্গে আছেন খন্দকার ডক্টর আকবর হোসেন বাবু। চলুন শুনি তিনি কি বলেন। আপনি রাজনীতিতে সরাসরি সক্রিয় হওয়ার সিদ্ধান্ত কখন এবং কিভাবে নিলেন? দেখুন, আপনি উল্লেখ যেভাবে করেছেন, আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান। আমার মরহুম পিতা খন্দকার দেওয়ার হোসেন এবং আমাদের অনেক আত্মীয় স্বজন যারা ছিলেন, তারা ছাত্র জীবন থেকেই রাজনীতি করে। সুতরাং এক কথা বলা যায় যে আমার ধর্মনীতি বলছে রাজনৈতিক পরিবার যে ব্লাড, সেটা আমি সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত আগে না থাকলেও আমার মরহুম পিতা খন্দকার দেওয়ার হোসেনের সাথে তার নির্বাচনের সময় বিভিন্নভাবে তার সাথে থেকে আমি কাজ করেছি, বিভিন্ন সামাজিক কাজকর্ম করেছি। এবং সরাসরি রাজনীতিতে আমার মরহুম পিতা খন্দকার দেওয়ার হোসেন যখন 2011 সালে আপনারা জানেন, সেই সময় আমি সিঙ্গাপুরে একটি হসপিটালে মৃত্যুবরণ করেন এবং সেই মৃত্যুবরণের পরই দলের হাইকমান্ড থেকে, বিশেষ করে আমাদের দলের যিনি চেয়ারপারসন আছেন বেগম খালেদা জিয়া, উনি আমাকে বেশ কয়েকবার বললেন এবং আমি সেই সময় অনেক চিন্তা ভাবনা করে, আপনারা জানেন সে সময় আমি বিদেশে একটা ইউনিভার্সিটিতে জব করতাম, তো অনেক চিন্তা ভাবনা করে, অনেক আলাপ আলোচনা করে, এলাকার জনগণের মতামত নিয়ে, আমার মেন্টর যারা ছিলেন সিনিয়র, তাদের সাথে আলাপ আলোচনা করে আমি সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত নেই এবং সেটা ছিল 2012 সালে। ধন্যবাদ। আমি দ্বিতীয় প্রশ্নে যাব। আপনার পিতা খন্দকার দেওয়ার হোসেন বিএনপির এক কিংবদন্তি নেতা ছিলেন। তার রাজনৈতিক আদর্শ বা দৃষ্টিভঙ্গি থেকে আপনি কি কি গ্রহণ করেছেন? খন্দকার দেওয়ার হোসেন শুধু মানিকগঞ্জ না, সারা বাংলাদেশের জন্য একটা আইকনিক যেহেতু, এবং ওনাকে শুধু বিএনপি না, ওনার কাজকর্মের জন্য, ওনার বিশেষ করে দুর্দিনের ভূমিকার জন্য বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি তো বটেই, তাকে এখনও তাকে সম্মানে আসলে অত্যন্ত শ্রদ্ধা করে। সুতরাং তার কাছ থেকে তার মতো হওয়াটা বা তার মতো এটা কোনোভাবে সম্ভব না। উনি আমার পিতার সন্ধান হিসেবে বলতে পারবো, একটা এটাকে বলতে পারি যে ওনার মতো হওয়ার যোগ্যতা আমার নয়, কিন্তু উনি যে আদর্শে যেটা বিশ্বাস করতেন, সততা, সাহসিকতা এবং ধৈর্য, এই তিনটে জিনিস আমি মনে প্রাণে পালন করার চেষ্টা করি। সেই সাথে যে কোনো পরিবেশে আমি চেষ্টা করি আমার মনপিটার মধ্যে নিরহংকার থাকতে, নিরহংকার থেকে সাধারণ মানুষের সাথে মিশে, সাধারণ মানুষের বিপদ আপদে, দুঃখ কষ্টে তাদের পাশে থাকার চেষ্টা করি। এই আদর্শগুলি আমি ধরে রাখার চেষ্টা করছি। ধন্যবাদ। আপনার ভাই প্রয়াত খন্দকার আব্দুল হামিদ ডাকু বিএনপি হয়ে নির্বাচন করেছিলেন। তার অসমাপ্ত পদ আপনি কিভাবে পূরণ করতে চান? আমার ছোট ভাই, আমি তো সবার বড়, সে ছিল ভাই বন্ধু চতুর্থ। তো সে সময় সে আপনারা জানেন সারা বাংলাদেশে রাতের ভোট হয়েছে। রাতের ভোট হওয়ার পরেও সে সময় 1 থেকে 2 ঘন্টার মতো সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল। আপনারা জানেন সে সময় কীভাবে ভোট ডাকাতে, রাতের ভোট এবং বিভিন্ন যারা কাজ করেছে তাদেরকে হয়রানি করা হয়েছিল, আমাদেরকে বাড়ি বিধাবদ্ধ করে রাখা হয়েছিল। তা আমার ভাই এত বাধার পরও সারা বাংলাদেশে কিন্তু ভোটের সংখ্যার দিক দিয়ে সে দ্বিতীয় হয়েছিল। তো কতখানি তার জনপ্রিয়তা ছিল। সুতরাং এই কথা নির্দ্বিধায় বলা যায় আমি আমার ভাইয়ের স্বপ্ন, আমি বিএনপির আদর্শের স্বপ্ন যেটা আমি পূরণ করব। আমি আমার ভাইয়ের অসমাপ্ত কাজ বলাটা ঠিক হবে এমন হয়। বিএনপির যে আদর্শ, বিএনপির যে কর্মসূচি বা বিএনপির ভবিষ্যৎ যে প্ল্যান,
সেটাই আমার উদ্দেশ্য থাকবে, সেটাকে বাস্তবায়ন করা। অসংখ্য ধন্যবাদ। জেলা বিএনপির সাথে আপনার সম্পর্কটা কেমন? জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে আমার চমৎকার সম্পর্ক, তাদের সাথে সৌজন্য যতটুকু কথাবার্তা হয় এটা সম্পর্কে খারাপ থাকার প্রস্তুত করা। তবে একটা যে জিনিসটা যেটা হলে যে কোনো জায়গায় একটা প্রতিযোগিতা থাকবে। হ্যাঁ, প্রতিযোগিতা থাকাটা কোনো খারাপ কিছু না। যে জিনিসটা আমার একটা জিনিস আছে যেখানে আমার কাছে মনে হয় জিনিসটা ঠিক হচ্ছে না, অন্যায় হচ্ছে, সেক্ষেত্রে আমি জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, কর্মী বলেন, তাদের সামনে আমি তুলে ধরি, প্রতিবাদ করি। ধন্যবাদ। বর্তমানে জেলা বিএনপি নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কি? দেখুন, বিএনপির দিনের বিএনপির বিগত 15-17 বছর চরম নিগৃহীত হয়েছে, শুধু মানিকগঞ্জ সারা বাংলাদেশে। আর মানিকগঞ্জ কিন্তু বিএনপি ঘাঁটিটা আমার মহাবিদ্যা খন্দকার দেওয়া আসেন হাত ধরে। উনি মানিকগঞ্জ বিএনপিকে অনেক অসংখ্য নেতা কর্মী সহযোগিতা এবং আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান ওনার যে খাল কাটা কর্মসূচি উনি কিন্তু মানিকগঞ্জ থেকেই শুরু করেছিলেন। সুতরাং মানিকগঞ্জের বার্ষিক বিএনপি কে সবসময় ভোট দিয়েছে এবং বিএনপির ঘাঁটি, সেক্ষেত্রে এখানে বিএনপির জনপ্রিয়তা থাকবে স্বাভাবিক। কিন্তু যে জিনিসটা হচ্ছে বিএনপির বৃহত্তর হলে প্রতিযোগিতা হলেও আমি মনে করি যে জিনিসটা করা উচিত, কোনো আমাকে একটা লোক পছন্দ করলো, আমি তাকে যোগ্যতা না থাকা সত্ত্বেও তাকে নিয়ে আসলাম, এটা মনে হয় হওয়া উচিত। সমন্বয় করে বিভিন্ন মতবাদ থাকবে, একটা বৃহৎ রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, এখানে বিভিন্ন মতামত থাকাটা আশাবাদী কিছু না। কিন্তু যে জিনিসটা আছে সকলকে সমন্বয় করে যিনি চলতে পারবেন বা যারা, তখন জিনিসটা হবে কি, জিনিসটা সুন্দর হবে এবং সুন্দর হলে দলও শক্তিশালী হয়। কিন্তু আমি যদি একটা কোরআন সবসময় চিন্তা করি যে এই কোরআনটাকে নিয়ে আমি চলবো, অন্যদেরকে এরা কোনো তাদের ভূমিকা থাকার পরে তাদেরকে মূল্যায়ন করবো, আমার মনে হয় এই জিনিসটা ঠিক না। জেলা বিএনপির কর্মসূচিতে আপনাকে তেমন একটা দেখা যায় না, এই বিষয়ে আপনার তৃণমূলের বার্তা কি? জেলা কেন্দ্র ঘোষিত যে কোনো প্রোগ্রামে আপনারা দেখেছেন বিগত আন্দোলন সম্বন্ধে আমার কোনো প্রোগ্রামে পর্যন্ত মিস হয়নি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমি জেলা বিএনপির কর্মসূচি থাকি না, কারণ যে জিনিসটা কর্মসূচি হওয়ার কথা ছিল শহরের ভিতরে। কারণ আমরা যদি দেখি অন্যান্য ডিস্ট্রিক্টের সাথে তুলনা যদি করি, যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি যেগুলো আমাদের দলে কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়েছিল, সেগুলি কিন্তু নানা শত বাধা বিপত্তি সত্ত্বেও চেষ্টা করা হয়েছে, বিশেষ করে ঢাকার আশেপাশে বিভিন্ন জেলাগুলিতে রাজপথে থাকা। কিন্তু আমরা বিগত আন্দোলন সংগ্রামে দেখেছি জেলা বিএনপি কর্মসূচিগুলি 4 দেওয়ালের ভিতরে একটা নির্দিষ্ট মানে আমি বলবো সেফ জায়গায় অথবা শহর থেকে দূরে পালন করা হতো। সেক্ষেত্রে আমি প্রথম থেকে বলে আসছি যে কর্মসূচিগুলি করা উচিত রাজপথে, কিন্তু সেটা হয়নি। কিন্তু কোনো কর্মসূচি যেগুলি ঘোষণা করে একটাও আমি মিস করি। হয়তো আমি ঢাকাতে ছিলাম, ঢাকার রাজপথে ছিলাম বা ইয়েতে, কিন্তু আপনার আমাদের কর্মসূচিগুলি এখন তো ডিজিটাল টেকনোলজির যুগ, কোনো কিছু গোপন করার অবকাশ নেই, এটাও প্রকাশ হবে। আমি কর্মসূচিতে ছিলাম কিনা সেটা জানা অসম্ভব নয়। একবার আমার সোশ্যাল মিডিয়ায় যেসব কর্মসূচিগুলি আমি নিয়মিত আপডেট দিতাম, প্রত্যেকটা কর্মসূচি কোনো কর্মসূচি আমার মিস হয়। ইভেন রাজপথের 28 অক্টোবর পর্যন্ত যখন সবাই ওখানকে পালিয়ে গিয়েছিল, তখন আমি রাজপথে থেকে এই যে বলে শেষ পর্যন্ত রাজপথে থেকে আমার নেতা কর্মীদের নিয়ে আমি অবস্থান করে ফাইট দিয়েছিলাম। আন্দোলন সংগ্রামে মানিকগঞ্জ এক আসনে আপনি কিভাবে প্রতিরোধ বা কিভাবে সহযোগিতা করেছিলেন দলকে? বিএনপির দুঃসময় তো পুরো 17টাই বছর ছিল। আমি 13 সাল থেকে যদি সংক্ষেপে শুরু করি, 2013 সাল থেকে যেসব, এখন তো বলতে অসুবিধা নেই, ভয়ের কিছু না। এখন সেই সময় যে আন্দোলন, হরতাল, রাস্তা অবরোধ, গাছ কেটে, তারপরে বিভিন্ন জায়গায় হরতালের সপক্ষে যখন কর্মসূচিটি পালন করতো, তখন আমার নেতা কর্মীদেরকে নিয়ে আমি রাস্তায় গাছ কেটে অবরোধ করেছি। আমি কি বলে হরতালে পিকেটিং যেটা সেগুলি করেছি 13 সাল 14 সালে, এবং 13 সালের 7 নভেম্বর আমি রাজপথে পুলিশে মার খেয়েছি, সেটাও সে সময় ভাইরাল হয়েছিল। সরাসরি রাজপথে অনেকেই রাজপথে তখন ছিলেন না, আমি সরাসরি রাজপথে থেকে পুলিশের মা সহ অসংখ্য হামলা শিকার হয়েছে। এলাকায় তার পর থেকেও 14, 15, 16 প্রত্যেকটা কর্মসূচিতে থাকার চেষ্টা করেছি, এবং এলাকাবাসী আমার সাথে যারা নেতা কর্মী ছিল তারাও কর্মসূচি পালন করার যথাসাধ্য চেষ্টা করে হামলার শিকার হয়েছে, এবং তার কারণে অনেক নেতাকর্মী জেলও হয়েছে। সে সময় জেলে থাকা অবস্থায় তাদের পরিবারের খোঁজ খবর, তাদের জেলে
যে খোঁজ খবর প্রয়োজনীয় আমার যতটুকু সম্ভব আমার আর্থিক সহযোগিতা মানে মামলার সহযোগিতা সহ সব কিছু আমি করেছি এবং তার প্রমাণ আবারও বলছি যে সোশ্যাল মিডিয়া সহ কিছু কিছু পত্রিকা এসেছে। ধন্যবাদ। গুঞ্জন রয়েছে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত অনেকেই আপনার পাশে অবস্থান করছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? গুঞ্জন আর তথ্য প্রমাণ এটা সম্পূর্ণ আলাদা আলাদা। এবং বর্তমান ডিজিটাল আমি আবার বলতেছি কোনো কিছু লুকানোর সম্ভাবনা নাই। জেলা বিএনপিতে কারা আওয়ামী লীগের দোষরদের পুনর্বাসন করছে, কারা তাদের সাথে মিলেমিশে ব্যবসা বাণিজ্য করছে, কারা চাঁদাবাজি করতেছে, কারা অন্যায় করছে বিএনপির নাম করে, এটা কিন্তু একটা শিশু যায়, যে কোনো এলাকায় গেলে একটা শিশু কারা এর সাথে জড়িত এবং কারা কি বলে আওয়ামী লীগ। এখন আমার বিরুদ্ধে আমি নিজেরটা নিজে বলতে পারি, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ না পেয়ে এখন তারা চেষ্টা করছে কীভাবে আমার মানে একটা দোষ ত্রুটি খুঁজে পাওয়া যায়। তবে হ্যাঁ, আমি যখন অনেক জায়গায় যাই, জনসম্পৃক্ততা করি, জনগণের পাশে করি, তখন কেউ যদি আমার পাশে এসে তারা কেউ যদি এসে আমার পাশে ছবি তুলে সোশ্যাল মিডিয়া দিয়ে তার জন্য তো আমি দেয়। এবং তারপর আমি বলি যাদের ছবি আসে তারা কিন্তু আওয়ামী লীগের না, বিগত বিএনপির সময় হয়তো বা ওদের সাথে মিলেমিশে সুযোগ সুবিধা নিয়েছে এবং সেই সাথে কি বলে তাদের ছবিও প্রকাশ হয়েছে বিগত অবৈধ এমপি জানে এমপিদের সাথে। তারা কিন্তু আমার নেতা কর্মী কেউ না এবং তাদেরকে আমি পুনর্বাসনও করছি না, তাদের মামলার ব্যাপারে এবং কোনো ই করছে না। সবাই যারা বরং এই স্বৈরাচার অবৈধ যারা দোষ ছিল তাদের বিরুদ্ধে মামলা করার জন্য আমি বিভিন্নভাবে নেতা কর্মীদের সহায়তা করি, তথ্য প্রমাণ মামলা করার জন্য। প্রশ্ন ওঠে না কোনো আওয়ামী লীগ দোষর বা তাদেরকে আশ্রয় প্রশ্রয় কেউ প্রমাণ করতে পারবো না যদি দেখায় যে আমি তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছি বা কেউ দেখায়। নেক্সট প্রশ্নে যাবো আমি। আপনি নিজেকে মনোনয়নের জন্য কতটা প্রস্তুত মনে করেন এবং দলের প্রতি আপনার আস্থা কত? দলের প্রতি আমার আস্থা 100%, এটা নিঃসন্দেহ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বলতে পারি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান যেভাবে বলেছেন, আপনি যত বড় নেতা হন না কেন আপনাকে জনগণের কাছে যেতে হবে। জনগণের কাছে যেতে হলে সাধারণ মানুষের কাছে যেতে হবে। আর সাধারণ মানুষের সাথে যদি আমি মিশতে না পারি, তাদের ভালোবাসা শ্রদ্ধা অর্জন করতে না পারি, তাহলে তো আমি কোনো নেতা না, তাই না? সেই জন্য আমি মনে করি যেভাবে যাচ্ছি আরও যাব এবং আমার মরহুম পিতা খন্দকার দেওয়ার পরিচয়ের বাইরেও আমার নিজস্ব একটা পরিচয় আছে, আমার নিজস্ব একটা ইমেজ আছে। সেই ইমেজ দিয়ে আমার বিশ্বাস দিয়ে আমি জনগণের মন জয় করতে পেরেছি এবং ইনশাল্লাহ আরও পারবো। মানিকগঞ্জে এক আসনে দীর্ঘদিনের আন্দোলনে থাকা তোজাবের ভক্তজা এসে কবি জিন্না একই আসনের প্রার্থী, আপনি কি এদেরকে চ্যালেঞ্জ মনে করেন কিনা? চ্যালেঞ্জ ঠিক বলবো না, কারণ যে কোনো খেলায় আপনার যদি প্রতিযোগিতা না থাকে তাহলে একইভাবে জিতে কোনো মজা নেই। কিন্তু অন্যান্য প্রার্থী যারা আছেন শুধু তারাই না, যারাই আছেন তারাও প্রতিযোগী, আমি তাদেরকে প্রতিযোগী হিসেবে মনে করি। এই প্রতিযোগিতায় যে যার যোগ্যতা দিয়ে যে যার অবস্থান দিয়ে জিতে আসবে তাকে অভিনন্দন। আমি কাউকে চ্যালেঞ্জ মনে করি, আমি মনে করি এটা একটা প্রতিযোগিতা। তবে হ্যাঁ, এর সাথে একটা কথা আছে যে জিনিসটা হলো প্রতিযোগিতা করতে গেলে আমরা যেন কোনো নোংরামি না করি। অনেক সময় দেখা যায় বর্তমান বাংলাদেশের রাজনীতিতে একটা জিনিস হচ্ছে যে নোংরামি চরম সময় চলে গেছে। সুস্থ প্রতিযোগিতা, সুস্থ মানসিকতা বা সুস্থভাবে এলাকায় যে মানুষের কাছে নিজেকে গ্রহণযোগ্য উপস্থাপন করা, গ্রহণযোগ্যতা করা, সেটা খারাপ বিষয়। আর আমি যদি আমার যে মানে যিনিও বিপরীত প্রার্থী বাহিনী তার সম্বন্ধে যদি আমি বলতে চাই, তার উৎসাহ ঘটনা করি, তার কি বলে বদনাম করি বা তাকে আমি ছোট করতে চেষ্টা করলে পক্ষান্তরে আমি নিজেই ছোট হয়ে যাবো। এবং আমি মনে করি এটা একটা প্রতিযোগিতা, তাদেরকে আমি চ্যালেঞ্জ হিসেবে মনে করি না। প্রতিযোগিতা যে জিতে আসবে আসবে, যদি মনোনয়ন পান না পান তবুও দলের পক্ষে মাঠে থাকবে কি? অবশ্যই দল যাকে মনোনয়ন দেবে এটা দলের সিদ্ধান্ত, দলের পক্ষে আমার থাকতেই হবে। আমি যে বিএনপি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দল করি, কারণ দলের সিদ্ধান্ত আমাকে মেনে নিতে হবে অবশ্যই। ধন্যবাদ। আপনি যদি মনোনয়ন পান, জনগণ যদি আপনাকে নির্বাচিত করেন, আপনি কি ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি দিতে চান? প্রথমত এই জিনিসটা আমি সব জায়গায় বলছি, যখন অনেকে আমায় জিজ্ঞেস করে আপনি কি করবেন, প্রথমত যে জিনিসটা বলতে আপনারা জানেন আমাদের ঘের দৌলতপুর সেবা, বিশেষ করে দৌলতপুর নদী ভাঙন এলাকা, প্রতি বছর নদী ভাঙন হয়, আমরা যাই
ওখানে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করি। প্রশাসনের যারা থেকে, সরকারি যারা থেকে, তারা হয়তো বা কিছু ত্রাণ সামগ্রী বিতরণ, বস্তা, বালি, তারপরে পাথরে গুলি ফেলে দেয়। নদী ভাঙন রোধে যে ব্যবস্থা, এগুলি সাময়িক। আমি চাচ্ছি স্থায়ী নদী শাসন ব্যবস্থা করার জন্য, এবং আপনাদের দোয়া আমি এই সম্বন্ধে কিছু একটা পড়াশোনা করেছি, জিনিস আমার পাবলিকেশন আছে, কীভাবে নদীর গতিপথ চেঞ্জ করে নদীকে ভাঙন রোধ করা যায়। আমার নাম যদি আপনারা গুগলে সার্চ করেন দেখবেন অনেক ইন্টারন্যাশনাল জার্নালের যে একটা সাইটেশন আছে আমাদের। তো এটা নিয়ে পড়াশোনা করছে। আমার যদি মহান আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেন, দল যদি আমাকে মনোনয়ন দেয়, এবং আল্লাহর রহমতে যদি আমি মনোনীত হই, নির্বাচিত হই, তাহলে আমার প্রথম দিন থাকবে নদী ভাঙন রোধে স্থায়ী একটা সমাধানের চেষ্টা করি। কিন্তু যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, যে কোনো জায়গায় উন্নয়নের প্রথম হলো যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, যেটা মরহুম পিতা খন্দকার দর্শন করেছিলাম, আপনারা দেখেছেন। ঘিওর থেকে টাঙ্গাইলের যে আঞ্চলিক মহাসড়ক টাঙ্গাইলে, এটা কিন্তু আমার মরহুম পিতার অবদান। বেগম খালেদা জিয়া সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন, ওনার উদারতায় আমার মরহুম পিতা প্রজেক্টটা নিয়ে আসছিলেন। আনার পরে উনি কিন্তু এটাকে বাস্তবায়ন করেছেন। সুতরাং যোগাযোগ ব্যবস্থা এটা দ্বিতীয় প্রায়োরিটি। 3 নম্বর, একটা বিশেষ করে এই এলাকা আপনারা দেখবেন যে মাদকের শক্তি অনেক বেড়ে গিয়েছে। এটা কারণ কি, যুব সমাজ তারা কিন্তু রিক্রিয়েশন আনন্দ করার জন্য কোনো পাচ্ছে না। খেলাধুলার যদি পর্যাপ্ত ব্যবস্থা থাকতো, রিক্রিয়েশনের যদি পর্যাপ্ত ব্যবস্থা থাকতো, তাহলে আমার মনে হয় তারা এই যে যুবক বয়সটা, কিন্তু এই বয়সটা খুব ইম্পর্টেন্ট। এই বয়সে আপনি তাদেরকে যেভাবে গড়ে তুলবেন সেইভাবে তারা তৈরি হবে। সুতরাং তাদের উদ্দেশ্য করে মাদকের শক্তি দূরীকরণে শুধু শাস্তি দিলেই হবে না, বন্ধ করলে হবে, তাদের রিক্রিয়েশনের জন্য, তাদের মানে টাইম পাস করার জন্য ওই ব্যবস্থাগুলি করা। এর বাইরে যেটা আছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান যে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার মাফিয়া সরকারের সময় যে 31 দফা ঘোষণা করেছিলেন, সেই 31 দফার আলোকে সেটা বাস্তবায়ন করার জন্য দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অবশ্যই এটা সর্বাধিকার দেওয়া হবে। ধন্যবাদ। বিএনপির ভবিষ্যৎ রাজনীতি ও তারেক রহমানের দূরদর্শিতা, তার নেতৃত্বের সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আপনারা দেখেছেন বিগত 17টা বছর বিএনপি অনেক নির্যাতন শিকার, অনেক হামলা, মামলা, মোকদ্দমা, গৌণ হত্যা, খুনের মধ্যে দিয়ে একটা কঠিন শক্তি ইস্পাতের মতো হয়েছে, এবং দেশকে কিভাবে গড়ে তুললে নতুন করে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা মতো আর হবে না, সেটা কিন্তু আমাদের দল, বিশেষ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান উপলব্ধি করেছেন। উনি কিন্তু আপনারা দেখেছেন সবসময় মানে আমার মনে হয় উনি ঠিক মতো ঘুমাতেও পারেন না, এত অল্প ঘুমান। সারা দেশে সব জায়গায় উনি যে 31 দফা নিয়ে কর্মশালা করছেন, ওনার বক্তব্য ফুটে উঠছে আগামী দিনের বাংলাদেশ। সুতরাং মহান আল্লাহ তাআলা যদি সুযোগ দেন, বিএনপি যদি ক্ষমতা আসে, আমার বিশ্বাস ওনার কথাবার্তা, ওনার চিন্তা ভাবনা, ওনার দেশকে নিয়ে যে দূরদৃষ্টি সম্পন্ন ভাবনা, এতে বাংলাদেশে নতুন করে আর কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট উদ্ভব হবে না। বাংলাদেশে আমার মনে হয় এমন একটা পর্যায়ে উন্নতি হবে, যখন আমরা তো কথায় কথায় বলি সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো, তখন এমন একটা পর্যায়ে উন্নতি হবে, মানুষই বলবে যে আমরা বাংলাদেশের মতো হতে চাই। কিন্তু তার জন্য যেটা দরকার, যে শুধু আমাদের দলের ভিতরেও দরকার শিক্ষিত, সৎ, এবং যারা দলের প্রতি কমিটমেন্ট আছে, নিজের ব্যক্তিগত স্বার্থকে বলে দেশের জন্য, দলের জন্য কাজ করবেন, তাদেরকে সঠিক জায়গায় সঠিক সময় নিয়ে আসা। ধন্যবাদ আপনাকে শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের চ্যানেলের সকলকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।